আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেধা স্যারের বইয়ের অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় 7 হতে কোন কোন টপিক আমাদের পড়তে হবে বা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব বেশি দিতে হবে এবং কোনটা আমাদের স্কিপ করলেও চলবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো চলুন আমরা আলোচনায় আসি। এইখান থেকে এই ডায়াগ্রামটা আমাদের সবার মস্তিষ্কে থাকতে হবে। কিভাবে একটা বিদ্যুৎ জেনারেশন হতে গ্রাহক প্রান্তে যায় এর পুরো প্রসেসিংটা আমাদের জানতে হবে। আর এই ধরনের ডায়াগ্রামেই, বিশেষ করে এই ডায়াগ্রামটাই বেশ কয়েকবার এসেছে বিভিন্ন এক্সামে, কাজেই এটা আমাদের মস্তিষ্কে সেট থাকতে হবে। তো আমি এই প্রসেসিংটা কিভাবে আমাদের গ্রাহক প্রান্তে চলে আসতেছে, এই প্রসেসিংটা আমি একটু সংক্ষেপে বলবো। এটা হচ্ছে কি, এটা একটা পাওয়ার প্ল্যান্ট বা একটা জেনারেটর বা পাওয়ার স্টেশন, যেখানে জেনারেটরের মাধ্যমে জেনারেটিং করা কত ভোল্টেজ, 11 কিলো ভোল্ট। তো এই 11 কিলো ভোল্টকে আমি আবার অনেক দূরে নিয়ে যাব, কেননা আমার কনজিউমার যারা তারা অনেক দূর দূরান্তে থাকবে। তো সেটাকে আমি যদি অনেক দূরে নিয়ে যাইতে চাই তাহলে এই ভোল্টেজটাকে আমার বাড়াইতে হবে। যদি আমি ভোল্টেজ না বাড়াই, এই ভোল্টেজকেই নিয়ে যাইতে চাই, তাহলে লসের পরিমাণ বেশি হবে। কাজেই আমি যদি ভোল্টেজ বেশি বাড়াই তাহলে কারেন্টের পরিমাণ কমে যাবে, আর কারেন্টের পরিমাণ কম হলে কি হবে, লসের পরিমাণ কমে যাবে। কেননা আমরা কি জানি, I² আর অর্থাৎ কারেন্টের বর্গের সাথে তার রেজিস্ট্যান্স গুণ হলেই লসের পরিমাণ হয়। তাহলে আমরা এখানে কি করব, ভোল্টেজকে বাড়াবো। তো ভোল্টেজকে বাড়াইলাম কি পরিমাণ, 11 থেকে 132 কিলো ভোল্ট করলাম। তার মানে কি, এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। দেখুন, আপনারা চাইলে এই ডায়াগ্রামটা অর্থাৎ এই 7 নাম্বার অধ্যায়টা আমাদের ডিপ্লোমার বই TD1-এ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আপনারা চাইলে সেইখান থেকেই পড়ে নিতে পারেন, অনেক হেল্পফুল হবে। বিশেষ করে যারা আমরা ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম তারা সেই বইটা পড়লে অনেক উপকার পাবো। আমি এইখান থেকেই এক্সপ্লেন করতেছি। তো আমরা কি করলাম, সেটাকে স্টেপ আপ করলাম। তাহলে এখানে লিখে দিব কি, স্টেপ আপ ট্রান্সফরমার। এটা এখন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, এটা কি, ট্রান্সমিশনটা দুই ধরনের হয়, ডিস্ট্রিবিউশনটা দুই ধরনের হয়। ট্রান্সমিশন প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন। ডিস্ট্রিবিউশন প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো কতদূর পর্যন্ত প্রাইমারি ট্রান্সমিশন হবে, যেহেতু এখন এটা হাই ভোল্টেজ চলতেছে, তার মানে এটা ট্রান্সমিশন সিস্টেম চলতেছে। তো আমি তাকে অনেক দূরে নিয়ে আসলাম। আসার পরে কি করলাম, সেই এখন 132কে গ্রাহক পর্যায়ে নিয়ে আসবো। তো একটা রিসিভিং স্টেশন বসাইলাম। রিসিভিং স্টেশনের আগে একটা ট্রান্সফরমার লাগাবো। সেই ট্রান্সফরমারটা কত, 132 কিলোভোল্ট থেকে সেটাকে 33 কিলোভোল্টে রূপান্তর করব। তাহলে 132 থেকে 33 কিলোভোল্ট করলাম। তার মানে এই 132-এর আগ পর্যন্ত, এইখান থেকে ওই ট্রান্সফরমারের ইনপুট থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে কি, এটা একটা প্রাইমারি ট্রান্সমিশন। আর এইখান থেকে এইখান পর্যন্ত এটা তো জেনারেটিং স্টেশন। তো জেনারেটিং স্টেশন থেকে এইখান পর্যন্ত এটা প্রাইমারি ট্রান্সমিশন, অর্থাৎ এই তারটা প্রাইমারি ট্রান্সমিশন। তারপর কি করলাম সেটাকে দেখুন, এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগালাম। স্টেপ ডাউন ট্রান্সফরমারকে সেটাকে 33 কিলোভোল্টে রূপান্তর করলাম, করে এটা একটা রিসিভিং স্টেশন। এইখান থেকে বিভিন্ন ট্রান্সমিশনে যাবে, বিভিন্ন সাব স্টেশনে যাবে। এটা রিসিভিং স্টেশন। তো আমি ধরে নিলাম এই রিসিভিং স্টেশন থেকে এই যে বারটা লাগানো আছে, এই বারটা হচ্ছে কি 33 কিলোভোল্টের একটা ফিডার লাগানো আছে। তো এই যে ফিডার, এইখান থেকে আমরা বিভিন্ন সাব স্টেশনে লাইন নিয়ে যাব। তো আমি আরেকটা সাব স্টেশনে নিয়ে আসলাম, সেটা এইখানে, অর্থাৎ 33 থেকে 11 কিলোভোল্ট করব। তো এই যে সাব স্টেশনটা, এই সাব স্টেশনটার ইনপুট থেকে এইটার আউটপুট পর্যন্ত এটা হচ্ছে আমার কি, সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন পাইলাম। আচ্ছা, তো এই যে 11 কিলোভোল্ট এর নিচে, 11 কিলোভোল্টের নিচ পর্যন্ত, অর্থাৎ দেখুন গ্রাহক প্রান্তে যারা, তাদের তো ভোল্টেজের দরকার 440 অথবা 220 ভোল্ট, অর্থাৎ সিঙ্গেল ফেজ। তো এখন আমার আসছে কত, 11 কিলোভোল্ট। তার মানে এটা আমার অনেক গ্রাহক আছে যারা 11 কিলোভোল্ট লাইন নেয়। তো তার মানে বলতে পারতেছি কি, এটা আমি ডিস্ট্রিবিউশন সেক্টরে ঢুকে যাচ্ছি। তো এই যে সাব স্টেশনটা, এইখানে একটা সাব স্টেশন আছে, এই যে সাব স্টেশন দেখুন তারা দেখাই দিছে
যে সাবস্টেশনে তারা একটা ট্রান্সফরমার ইউজ করছে, ট্রান্সফরমারটা তারা কি 33 কিলোভোল্ট থেকে 11 কিলোভোল্ট করছে। তো এই যে সাবস্টেশন এটা একটা ফিডার, এই ফিডারটা কত 11 কিলোভোল্টের একটা ফিডার। এই ফিডার থেকে আবার বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়েছে, বিভিন্ন ভোল্টেজ ডিস্ট্রিবিউশন হয়েছে। সেটা কত ডিস্ট্রিবিউশন হয়েছে 11 কিলোভোল্ট করে। তো এটার মতো ধরলাম এটাও একটা। তো এই যে ডিস্ট্রিবিউশনটায় আমার কিছু কিছু দেখবেন আপনি রাস্তাঘাটে কিছু কিছু ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারগুলা 11 কিলোভোল্ট থেকে 440 করছে, অর্থাৎ সিঙ্গেল ফেজ করছে। তো 440 বলতে বা সিঙ্গেল ফেজ বলতে আমরা বুঝি যে আমরা ডেল্টা দিলে স্টারে বাড়ি করি মূলত। তো আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারগুলো মূলত সবই ডেল্টা টু স্টার। তারা ইনপুট ডেল্টা দেয়, 3 ফেজ দেয়, আউটপুট 4 তার বাড়ি করে। তার মানে সেখানে নিউট্রালের দরকার পড়বে। তো যখন 4 তার বাইর হবে মানে কি নিউট্রাল সহ বাইর হয় যদি আমরা সেটাকে স্টারে রূপান্তর করি। তাহলে আমরা বুঝলাম যে এইখান থেকে এইটার আউটপুট থেকে এই ট্রান্সফরমারটা তো কি স্টেপ ডাউন, যেহেতু কমাচ্ছে, আবার এই ট্রান্সফরমারটাও কি স্টেপ ডাউন। তো এই ট্রান্সফরমারের ইনপুট পর্যন্ত এই যে শাখাটুকু এইটাও আমাদের হচ্ছে কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আর এই প্রাইমারি ডিস্ট্রিবিউশন এইখান থেকে এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আর এই যে ট্রান্সফরমার থাকলো একেবারে কনজিউমারের কাছে যে ট্রান্সফরমারগুলো থাকে, এই ট্রান্সফরমারটা 440 হওয়ার পর থেকে যে লাইনগুলো টানা হয় মূলত এগুলো হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। কেননা এইখান থেকে মূলত বাসা বাড়িতে লাইন দেওয়া হয়। দেখুন এখানে তারা দেখাইছে যে এগুলা কনজিউমার, তার মানে তারা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো এর সিস্টেমটা হচ্ছে এইরকমই যে জেনারেশন থেকে কনজিউমার পর্যন্ত এই স্টেপগুলো মেনটেন করে আসে। তো আশা রাখছি আপনারা বুঝতে পারছেন। তারপরও আমি বলবো যে এই যারা আমরা ডিপ্লোমা রিলেটেড স্টুডেন্ট আছে তারা অবশ্যই আমরা TD1 ফলো করব। TD1-এ অনেক ভালো করে এগুলার এক্সপ্লেইন করা আছে। দেন এবার আসি, তার মানে এখান থেকে এটা আমাদের জানতে হবে। এবার আসি এই যে এই চারটা দেখুন তো, এটার মধ্যেই ফিডার দেয়া, দেখুন ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এই যে সাবস্টেশনটা, এই সাবস্টেশনটা দেখুন, সাবস্টেশন থেকে ফিডার মাধ্যমে এগুলো কি ডিস্ট্রিবিউটর। এটা ডিস্ট্রিবিউটর কেবল, যেগুলোর সাথে কি করা আছে ট্যাপিং করা আছে। দেখুন বিভিন্নভাবে ট্যাপিং করে লাইন নিয়ে কনজিউমারকে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বাসা বাড়িতে লাইন দেওয়া হয়েছে। এই দেখুন সার্ভিসমেন অর্থাৎ এই তারটা, অর্থাৎ পোল থেকে যে তারের মাধ্যমে আপনার বাসাতে লাইন দেয়া হলো ওই তারটা হচ্ছে এই তারটা, যেই তারটার নাম সার্ভিসমেন। তাহলে এগুলা হচ্ছে কি, এটা একটা ডিস্ট্রিবিউটর তার, এটা হচ্ছে 440 ভোল্টেজ লাইনের, হতে পারে 3টে তার, 4 তার থাকবে, যেহেতু এখানে সিঙ্গেল ফেজেরও কারো দরকার পড়বে। তো এগুলা হচ্ছে কি কনজিউমারের সার্ভিসমেন। এটা যে ফিডার, যদি কখনো চাই এই সম্মিলিত চিত্রটা আমরা দিয়ে দিতে পারবো। দেন আসি এইখান থেকে এইটা পড়বই অবশ্যই, মাস্ট বি কম্পারিজন অফ ডিসি অ্যান্ড এসি ট্রান্সমিশন। অর্থাৎ এসি ট্রান্সমিশনের চেয়ে ডিসি ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা কি, কোন ট্রান্সমিশনটা ভালো, এসি না ডিসি। তো অবশ্যই আমরা এখান থেকে এই বিষয়গুলো পড়ব। আমি এখানেও বলতেছি, যদি আমাদের ইংলিশের যাদের প্রবলেম আছে তারা অবশ্যই আমরা TD1 বইটা পড়ব। TD1 বই অনেক সুন্দরভাবে এই বিষয়টাও ব্যাখ্যা করা আছে। এবার আসি এইটার ক্ষেত্রে, যে যদি আমরা সেটাকে ডিসিতে ট্রান্সমিশন করি তাহলে কি সিস্টেমে আমাকে করতে হবে, ডায়াগ্রামটা তাহলে তখন কেমন হবে। ওইখানে দেখলাম, এর আগের চিত্রটায় আমরা দেখলাম ওইখানে কি এসিকে তারা এসি ভাবে ট্রান্সমিশন করে কনজিউমার প্রান্তে নিয়ে গেছে। আর এটাকে তাহলে কিভাবে কি করা যায়, তো এটা হচ্ছে তারা ডিসি করবে, ট্রান্সমিশন সিস্টেমটা ডিসি বানাবে। তো প্রথমে দেখুন জেনারেটিং স্টেশন, মানে এটা একটা পাওয়ার স্টেশন বা এটা একটা জেনারেটর। এখানে ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ ধরলাম এখানে 11 কিলোভোল্ট হইলো। দেন সেটাকে স্টেপ আপ করতেছে ট্রান্সফরমার দিয়ে, এরপরে কি মার্কারি আর রেকটিফায়ার দিছে, মানে এই এসিটা, এই যে হাই ভোল্টেজ এসিটাকে সে ডিসিতে কনভার্ট করে দিবে। দেন তাকে কি করবে, ট্রান্সমিশন করবে। করার পর এখানে থাইরোট্রন দেয়া আছে, অর্থাৎ এখানে একটা কনভার্টার আছে যেটা আবার কি করবে, ডিসিকে এসিতে রূপান্তর করবে। দেন তাকে আবার স্টেপ ডাউন করবে, এটা রিসিভিং, দেখুন এটা রিসিভিং, এটা সেন্ডিং, এখানে বলে দিছে এস, এটা আর। তো সেটাকে সে রিসিভ করে সেখানে কি স্টেপ ডাউন করবে। দেন যে প্রসেসিং এসিতে অন্যের বাসা বাড়িতে যেভাবে লাইন দেওয়া হয় প্রসিডিউরগুলা সেম এইরকম প্রসিডিউর মেনটেন করবে এইরকম। অর্থাৎ
11 কিলোভোল্ট হলে এরকম প্রসিডিউরগুলো মেনটেন করবে। তো ওভারঅল আমরা দেখলাম এটাও যদি আমাদের ডিসি ট্রান্সমিশনের চিত্রটা চাই তাহলে আমরা এটা দিতে পারবো। এখন অ্যাডভান্টেজ অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজ, এইখানে 3টা প্রমাণ আছে, মানে অ্যাডভান্টেজ অফ হাই ট্রান্সমিশন অর্থাৎ হাই ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ভোল্টেজ বাড়াইলে যে উপকারিতা বা লস যে কম হয় সেটার উপর বেস করে 3টা প্রমাণ আছে। যেমন রিডিউস ভলিউম অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল, অর্থাৎ কন্ডাক্টর ম্যাটেরিয়ালের পরিমাণ কমে লাগে, এটা তারা প্রমাণ করে দেখাইছে। তো আমরা প্রমাণগুলো এখন অবধি কোনো এক্সামে আসে নাই, আমরা প্রোগ্রামগুলো জানবো না, এই পয়েন্টটা মাথায় রাখবো। এইখান থেকে 3টা পয়েন্ট, ইনক্রিজ ট্রান্সমিশন ইফিসিয়েন্সি অর্থাৎ ইফিসিয়েন্সি বৃদ্ধি পায় যদি আমরা ভোল্টেজ হাই ভোল্টেজ করি, এবং ডিক্রিজ পার্সেন্টেজ লাইন ড্রপ অর্থাৎ ড্রপের পরিমাণ কমে যায়। এই 3টা আমরা একটু মাথায় রাখবো, তাহলেই কি হবে আমাদের যদি কখনো চায় তাহলে আমরা দিতে পারবো। দেন এইটা আমাদের জানতেই হবে, মাস্ট বি, অনেক ইম্পর্টেন্ট এটা। সেটা কি? ভেরিয়াস সিস্টেম ফর পাওয়ার ট্রান্সমিশন, অর্থাৎ ভেরিয়াস সিস্টেম অফ পাওয়ার ট্রান্সমিশন। পাওয়ার ট্রান্সমিশনের বিভিন্ন সিস্টেমগুলা কি কি সিস্টেম আছে দেখুন। ডিসি সিস্টেম, ডিসিটা এই 3 ধরনের হয়। আবার সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, এসিটা 3 ধরনের হয়। টু ফেজ এসি সিস্টেম, 3 ফেজ এসি সিস্টেম। অবশ্যই মাস্ট বি আমাদের এটা জানতেই হবে। এরপর এইখানে কম্পারিজন অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন ওভারহেড সিস্টেম, অর্থাৎ ওভারহেড সিস্টেমের এখানে তারা কম্পেয়ার করবে কার সঙ্গে? এসির সঙ্গে ডিসির, বিভিন্ন ম্যাথমেটিক্যালি বা বিভিন্নভাবে তারা প্রমাণ করে। তো এই প্রমাণগুলো আছে অনেক। এইখানে দেখুন যে কখনো টু ফেজের সাথে 3 ফেজে, 3 ফেজের সাথে 2 ফেজ, 3 পয়েন্ট বা 4 ফেজের সাথে অর্থাৎ 4 তারের সাথে 2 তার, 2 তারের সাথে 3 তার, এইভাবে বিভিন্নভাবে কম্পারিজন করা আছে। এগুলো কখনো আসে নাই, আমরা শুধুমাত্র এই কম্পারিজনের 4টা পয়েন্ট আছে, এই পয়েন্ট 4টা মুখস্থ করবো বা জানবো যে আমরা যখন কোনো ডিসি বা এসির সাথে কম্পেয়ার করতে হবে তাহলে কোন কোন বিষয়গুলা সেম হইতে হবে, কোন কোন বিষয়গুলা বেশি হইতে হবে। যেমন সেম পাওয়ার ট্রান্সমিশন বাই ইচ সিস্টেম, অর্থাৎ এসিরও যে সিস্টেম যে পাওয়ার থাকবে ডিসির ক্ষেত্রেও যেন সেম পাওয়ার থাকে। আপনি যদি তাকে কম্প্যারিজন করতে চান, তুলনা করতে গেলে অবশ্যই একই পাওয়ারের হইতে হবে। যদি তুলনা করতে যান তাহলে ডিস্টেন্সটাও এক সেম হইতে হবে। যদি তুলনা করতে হয় লাইন লস সেম হিসাব করতে হবে। মোট কথায় হচ্ছে যাই করবেন না কেন দুটার ক্ষেত্রে সেম হইতে হবে। তো যেগুলার সেম হবে এই কয়টা, অর্থাৎ তুলনা যদি করতে যাই আমি এসির সাথে ডিসির ট্রান্সমিশন করার জন্য, তাহলে এই বিষয়গুলো আমার এই 4টা বিষয়ের উপর আমার জোর দিতে হবে, মানে এটা সেম থাকতে হবে। আচ্ছা, তারপরে আর এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের যেহেতু কোনো এক্সামে আসে নাই তাই আমরা আপাতত এগুলা ইগনোর করব। এগুলো আমরা এত কিছু প্যারা না নেওয়াই ভালো হবে। সরাসরি আসেন 7.9, সরাসরি 7.9। 7.9 কি? এলিমেন্ট অফ এ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে কি কি এলিমেন্ট থাকে? ট্রান্সমিশন লাইনে কি থাকে? কন্ডাক্টর থাকে, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, লাইনের ইনসুলেটর থাকে, সাপোর্ট থাকে, ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস থাকে। এই জিনিসগুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রোটেক্ট ডিভাইস থাকে, অর্থাৎ লাইটিং অ্যারেস্টার যেটা। তো এই এলিমেন্টগুলো কি থাকে অবশ্যই জানতে হবে, কেননা 2 মার্কের জন্য দিয়ে দিতে পারে। বুয়েট না দিলেও ডিপিআই এই ধরনের প্রশ্নগুলাই মূলত দিয়ে থাকে। ইকোনমিক অফ পাওয়ার ট্রান্সমিশন, অর্থাৎ পাওয়ার ট্রান্সমিশনের যে সর্বনিম্ন কস্ট সেটার কথা বলা আছে। তো এটার জন্য আমরা কেলভিনের সূত্রটা দেখব। আর এই কেলভিনের সূত্রের জন্য আমি সরাসরি টিডি বইটা আমাদের ডিপ্লোমার বইটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে এইখানে দেখুন যে এইখানে কি বলা আছে, সর্বাপেক্ষা মিতব্যয়ী কন্ডাক্টরের সাইজ নিরূপণে কেলভিনের সূত্র বিবৃতিকরণ। তো লর্ড কেলভিন 1861 সালে এই সূত্রটি আবিষ্কার করেন। তিনি বলেন একটি ট্রান্সমিশন লাইনের বার্ষিক খরচ ন্যূনতম রাখতে যে প্রসেসেতে তার প্রয়োজন সেই প্রসেসেতে হবে সর্বাপেক্ষা মিতব্যয়ী। অর্থাৎ দেখুন ট্রান্সমিশনের লাইনের ক্ষেত্রে সে বলছে যে লাইনগুলো আমরা যদি ট্রান্সমিশন করবি, যদি বার্ষিক খরচ কিন্তু বাৎসরিক বলা আছে, যদি বার্ষিক খরচ ন্যূনতম রাখতে যে প্রসেস এদের কেবল ব্যবহার করা হয় সেই প্রসেস এদেরই সর্বাপেক্ষা মিতব্যয়ী। তো এটা হচ্ছে কেলভিনের সূত্রের কথা বলা আছে। তো এইখানে
আমাদের কেলভিনের সূত্রটা গ্রাফটা লাগবে, অর্থাৎ এই গ্রাফটা আমরা জানবো অবশ্যই। এই গ্রাফটা যে একটা অ্যানুয়াল কস্টের গ্রাফ আছে আর আরেকদিকে কি আছে, ক্রস সেকশনাল এরিয়া আছে, অর্থাৎ একদিকে প্রসেসেড আছে আর একদিকে তার কস্টটা আছে। কোন দিকের কি হলে এই প্রসেসগুলো আমাদের একটু জানতে হবে। তো এইখান থেকে আমরা কি জানবো, এইখান থেকে আমরা কেলভিনের সূত্রটা মুখস্থ করব, দেন কেলভিনের সূত্রের সীমাবদ্ধতা কি কি সেটা মুখস্থ করব, মানে জানবো যে আর কেলভিনের সূত্রটা সীমাবদ্ধ কি। তাহলে কেলভিনের সূত্রের সীমাবদ্ধতা আর কেলভিনের সর্বাপেক্ষা মিতব্যয়ীর সূত্রটা জানবো। সূত্রটা কি এটা আমি একটু হালকা করে এক্সপ্লেন করি এবং আমরা বই থেকেই এক্সপ্লেন করি সরাসরি, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যে কেলভিনের সূত্রটার দুই ধরনের খরচের কথা বলা আছে। দেখুন, একটা হচ্ছে মূলধনের উপর বার্ষিক চার্জ আর একটা বার্ষিক শক্তির অপচয়জনিত খরচ। অর্থাৎ লাইনের মধ্যে তার আছে, তারের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স ওর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ ওই কারেন্টের জন্য কিছু লস হয়। তাহলে কারেন্টের লস কি, আই স্কয়ার আর। তো আই এর স্কয়ার আর জনিত কিছু লস থাকে, এই লসটা হিসাব করা হচ্ছে এবং তার মূলধন যেটা তারা ব্যবহার করে এর জন্য যে চার্জটা হয় সেটার জন্য একটা লস হয়। তো এই লসগুলা সবচেয়ে কম রাখাই হচ্ছে কেলভিনের সূত্রের ম্যাজিক। তিনি তার সূত্রের মধ্যে এই প্রসেসটা তিনি সবচেয়ে কম নিয়ে আসছে, অর্থাৎ সবচেয়ে মিতব্যয়ী করছে, যে কন্ডাক্টরের খরচটা কিভাবে মিতব্যয়ী করছে এখানেই কিন্তু মূলত এক্সপ্লেইন করা আছে এই বিষয়টার মধ্যে। তো দেখি মূলধনের উপর বার্ষিক চার্জ। তো মূলধনের উপর বার্ষিক চার্জকে মূলধনের উপর তাহলে কি কি থাকে, মূলধনের উপর ইনসুলেটরের কস্ট আছে। তো ইনসুলেটরের কস্টটা কি কনস্ট্যান্ট, কেননা লাইনের মধ্যে ইনসুলেটর আছে, লাইনের মধ্যে কন্ডাক্টর আছে, তো লাইনের মধ্যে আবার সাপোর্ট আছে। তো কিছু কিছু বিষয় থাকবে কনস্ট্যান্ট আর কিছু কিছু, যেমন তারের সাইজটা কি করবে, তার প্রসেসেদের উপর নির্ভর করবে। তারের যে সাইজে তারের যে কস্টটা, তারের কি পরিমাণে, ধরুন তার যত মোটা হবে দাম তত বেশি হবে, তার মানে কি তার প্রসেসরদের উপরে এর কস্টটা ডিপেন্ড করতেছে। তো কিছু কিছু বিষয় আছে কনস্ট্যান্ট, যেমন সাপোর্ট এবং ইনসুলেটর এগুলো লাগবেই, এটা কনস্ট্যান্ট। আবার তারের হিসাবটায় যদি আসে সেটা প্রসেসরদের উপর ডিপেন্ড করবে। এই জন্য সূত্রটা একটা কনস্ট্যান্ট এবং প্রসেসরদের উপর ডিপেন্ড করবে কিছু কনস্ট্যান্ট জিনিস। তাহলে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রসেসর। তো এই দুইটার যোগফল, এটা গেছে কি মূলধনের উপর বার্ষিক চার্জ। ওকে, এবার বার্ষিক শক্তির অপচয়জনিত খরচ, তার মানে কি আই স্কয়ার আর। তো আই স্কয়ার আর এর জন্য যদি হয় তাহলে আই স্কয়ার আর আর রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কিসের, প্রসেসের ব্যস্তানুপাতিক, প্রসেসের যত হবে রেজিস্ট্যান্স তত কমবে। তার মানে কি প্রসেসের পরিমাণ যত বেশি হবে রেজিস্ট্যান্সের পরিমাণ তত কমবে, কেননা একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। আমরা জানি কি আর সমান সমান রো এল বাই এ, তার মানে এ হচ্ছে কি এর ব্যস্তানুপাতিক। এই জন্য এখানে তার ধ্রুবককে এর দিয়ে ব্যস্তানুপাতিক করা আছে। এখন তাহলে তার টোটাল খরচ কি আসতেছে, এই খরচটা আর এই খরচটা, দুইটা খরচেই তো হচ্ছে তার সবচেয়ে টোটাল খরচ হচ্ছে। অর্থাৎ এই খরচ দুইটা যদি আমি সবচেয়ে কম নিয়ে আসতে পারি তাহলেই তো আমার কেলভিনের সূত্রটা চলে আসতেছে। তো কেলভিন সাহেব এই সূত্র দুইটাকে সবচেয়ে কম করছে। তো কম করার জন্য আমরা দেখুন এই সূত্র দুইটা যোগ করলাম, যোগ করার জন্য এই সূত্র দুইটার আমরা এখন ডিফারেন্সিয়াল করে জিরো করব। অর্থাৎ আমরা জানি কোনো কিছু যদি ম্যাক্সিমামটা করতে চাই, অর্থাৎ তার এখানে কিন্তু সর্বনিম্ন ম্যাক্সিমাম করা হচ্ছে, তো ম্যাক্সিমাম যদি করতে চাই তাহলে ওইটাকে আমরা ডিফারেন্সিয়াল করলে ডিফারেন্সিয়াল সমান সমান শূন্য করব, তাহলেই আমার সেটা তার সর্বোচ্চ চলে আসবে। তো আমরা সেটাকে ডিফারেন্সিয়াল করলাম তার লসটাকে, এই পরিমাণ লসকে। তো লসটাকে যখন আমরা শূন্য করলাম, অর্থাৎ ডিফারেন্সিয়াল করে শূন্য করলাম, সমান সমান শূন্য দিলাম। দেখুন পুরো লসটাকে ডিফারেন্সিয়াল করছি কার সাপেক্ষে, পরিবর্তনশীল ডিভাইসটার সাপেক্ষে, অর্থাৎ এখানে কি প্রসেসেদের সাথে যখনই আমরা তার ডিফারেন্সিয়াল করলাম, করে সমান সমান শূন্য বসালাম। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা যে কোনো ক্ষেত্রেই আপনি যখন ম্যাক্সিমাম করতে যাবেন তখন এটা দিয়ে খালি শূন্য বসাবেন, ডিফারেন্সিয়াল করে শূন্য বসাবেন, তাহলে এটা ম্যাক্সিমাম কম আসবে। এবার তাহলে এটা যদি করি, তো এটা তো ডিফারেন্সিয়াল আমরা সবাই বুঝি, তো সবাই বুঝি এটা ইজিলি চলে আসে। তো একটা সময় দেখবেন যে তার বার্ষিক শক্তির জন্য যে অপচয়টা হয়েছে, এই যে বার্ষিক শক্তির জন্য অপচয়, এই পরিমাণ যদি তার এই সেটের পরিবর্তনশীল অপচয়টা হয়, মূলধনের উপর যে অপচয়টা যদি দুইটাই সমান হয়,
তখনই সে সর্বাপেক্ষা মিতব্যয়ী বার্ষিক চার্জ নেবে। তাহলে কেলভিনের সূত্রের ক্ষেত্রে সর্বাপেক্ষা মিতব্যয়ী সূত্রটা হচ্ছে PA, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট, এটা প্রসেসের, এটা কিউ, এটাও একটা কনস্ট্যান্ট, এটা একটা প্রসেসের। এই দুইটা যখন সমান হবে তখনই সবশেষে মিতব্যয়ী হবে। এটাই হচ্ছে প্রমাণ। যদি কখনো এটা প্রমাণ আকারে আসে যে এটা প্রমাণ করুন, প্রশ্নের মধ্যে আসছে এটা প্রমাণ করুন, কেলভিনের সূত্রের সাহায্যে এটা প্রমাণ করুন, আবার বলতে পারে কেলভিনের সূত্রের সাহায্যে এটা প্রমাণ করুন, তাহলে এ এইদিকে আসবে, পি এইদিকে নিয়ে যাবো, পি এদিকে যে এগুলো কি হয়, বর্গ হয়ে যায়। তো কেলভিনের সূত্রের ক্ষেত্রে আমরা দুইটা স্টেপ মাথায় রাখবো, একটা কি মূলধনের উপর বার্ষিক চার্জ, আর একটা বার্ষিক শক্তির জন্য অপচয়। তো বার্ষিক শক্তির জন্য যেটা অপচয় সেখানে লসের হিসাব, অর্থাৎ আইএসকার আর মানে প্রসেসের মানে ব্যস্তানুপাতিক। তখন এখানে দিব এটা, দুইটা যোগ করব, যোগ করে ডিফারেন্সিয়াল করব, ডিফারেন্সিয়াল করলে যা হয় সেটাই বসাবো। এটা বসালে আমাদের উত্তর চলে আসবে যে PA সমান Q/A। এই হচ্ছে আমাদের কেলভিনের বিষয়। আর কেলভিনের সূত্রের সীমাবদ্ধতাটা জানবো। আর এইখান থেকে তেমন কিছুই নাই। আর আমাদের কার্ভটা একটু বুঝতে হবে যে কেলভিনের কার্ভটা কি বলা আছে। কেলভিনের কার্ভ দেখুন, এটা হচ্ছে মিনিমাম কস্টের, এই যে লসটা হয় লসটা মিনিমাম লসের, আর এদিকে হচ্ছে কি ক্রস সেকশন এরিয়া প্রসেসের। তো এটা ছিল কি, এটা ছিল তার I² জনিত লস, অর্থাৎ বার্ষিক শক্তির অপচয় জনিত লস। আর এইটা কি ছিল, এটা হচ্ছিল তার মূলধনের উপর খরচ। তো মূলধনের উপর খরচ যত বাড়তেছে লস তত বেশি হবে। আবার দেখুন যে বার্ষিক শক্তির অপচয় সর্বোচ্চ যত হবে, যত কমছে যত কমছে যত কমছে তত এটা কমছে, লস ততই কমতেছে। তো এই দুইটার যে সংযোগ বিন্দুটায় দুইটার যোগফল করা আছে, এই সূত্রটা আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে তারা মার্কিং করে দিয়েছে। এই কার্ভটা আমরা শুধুমাত্র একটু স্মরণ রাখবো। তাহলে আমরা কেলভিন থেকে কি কি জানলাম, কেলভিন থেকে কেলভিনের সংজ্ঞা জানবো, কেলভিনের প্রমাণটা শিখবো, দেন কেলভিনের সীমাবদ্ধতা, দেন কেলভিনের গ্রাফ। তো কেলভিন থেকে আমরা 4টা জিনিসই পড়বো, ম্যাথ করব না, ম্যাথ এখন পর্যন্ত আসেনি। আর এই পয়েন্টগুলাই শুধুমাত্র আসলে আসতে পারে। এই ছিল আমাদের অধ্যায় 7-এর আলোচনা। এরপর দেখি আর কি পড়ার আছে। এইখান থেকে খালি সূত্রটা পড়ার আছে যে ট্রান্সমিশন লাইনের সবচেয়ে ইকোনমিক্যাল ভোল্টেজের রেটিং। প্রশ্নের মধ্যে আপনার ভ্যালু দিয়ে দিছে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। যেমন আমাদের টিডি বইয়ে দেখবেন এইরকম দেয়া আছে 5.5, এটা এখানে কিলোমিটার, এখানে 1.61 দিয়ে এভাবে রুট দিয়ে প্লাস এখানে দেয়া আছে KVA, এরপরে আছে কত 150। আমাদের এই সিস্টেমে দেয়া আছে, হিসাব একই, আপনারা যেটা স্মরণ রাখতে পারেন এটা স্মরণ রাখতে পারেন, এটা স্মরণ রাখতে পারেন। এই ছিল আমাদের অধ্যায় 7-এর আলোচনা। আশা করছি আপনাদের উপকৃত হবেন। নেক্সট আমরা অধ্যায় 8 নিয়ে আলোচনা করব।